নমস্কার, আপনারা শুনছেন প্রবীণ শিল্পীদের দ্বারা পরিচালিত অনুভব 2.0 পডকাস্ট। ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভব 2.0। অনুভবের এই অভিনব ভাবনা স্রষ্টা ডক্টর আর শ্রীধর এবং পূজা মুরাদা ও আশিস তিওয়ারি তার সাথে সমন্বয়কারী। অনুভব 2.0-র এই পর্বটি আপনাদের জন্য নিবেদন করছেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মিস্টার ঈপ্সিত চক্রবর্তী, প্রজেক্ট ডিরেক্টর অফ সিএমআইজি, এবং কৃষ্ণেন্দু ব্যানার্জি। কৃষ্ণেন্দু ব্যানার্জি একজন প্রখ্যাত ক্রীড়াবিদ। ক্রিকেট এবং ফুটবল দু ধরনের খেলাতেই তিনি অদ্বিতীয়। শুধু তাই নয়, প্রশিক্ষক হিসেবেও তিনি অত্যন্ত পারদর্শী এবং প্রভূত জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি তার কয়েকটি পর্বে কথোপকথনের মাধ্যমে তার অশ্রুতপূর্ব অভিজ্ঞতার কথা আমাদের কাছে পৌঁছে দিতে চলেছেন। আমি অনুরোধ করব ঈপ্সিত চক্রবর্তীকে আমাদের দ্বিতীয় পর্বে আলোচনা সভা শুরু করার জন্য। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নতুন সূর্যোদয় হবে, আনন্দে জীবন কাটাবে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। ব্যানার্জি, আমি জাস্ট এটুকু জানতে চাইছি যে বাইরে গিয়ে, ধরুন না আমার বয়স 65 বছর, ঠিক আছে, আমার এখনও মোটামুটি হাঁটাচলা করা হয়। এই যে আপনি বলেন না ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার একটা ব্যাপার, এই ডিপ্রেশনটা আমরা স্টাডি করে দেখেছি, বিভিন্ন স্টাডি করে দেখেছি, আমাদের লগ বুক আছে, আমাদের আর্চাইভের স্টোর আছে, যে মানে মেজর কজ অফ মরবিডিটি ইন ওল্ড এজ আফটার ফলটা প্রথম, তারপরেই হচ্ছে ডিপ্রেশন। আর জিরিয়াট্রিক ডিপ্রেশন যেটাকে বলে, সেটা একটা কেমিক্যাল কন্ডিশন, এক ধরনের জিনিস সিক্রিশন একটা এরিয়া থেকে, ব্রডব্যান্ড এরিয়া, সেটা মানে কি, মানে দীর্ঘদিনের তার মানে কিছু একটা জিনিস চলতে চলতে কেমিক্যাল হয়ে গেছে, ওটা মানে ওটা স্ট্রাকচারাল চেঞ্জ করে দিচ্ছে। তো আমি ধরুন এরকম যদি অবস্থা হয়, আমি যদি কোনোভাবে মাঠে যাই, তাহলে মাঠে মানে এই কোন জিনিসটা আপনি বলছেন রিলেট করা, এবার আমি বলতে চাইছি যে মানুষদের সাথে অবভিয়াসলি রিলেট করতে পারছি অনেকের সাথে, কিন্তু এই যে চারপাশে যে সবুজ ব্যাপারটা, আর মানে জাস্ট মাঠটায় ঢুকে যেখানে চলে যাচ্ছে সবুজ, এই সবুজের কিছু একটা আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু চারদিকে গাছ আর সবুজ, এই গ্রিন, মানে খেলা ছাড়াও এটার যেন আর একটা অ্যাডিশনাল কিছু ইম্প্যাক্ট আছে, সেরকম আছে কি? যেন এরকম মনে হয় কি কোনো বয়স্ক মানুষের, যে আমি যদি ন্যাচারালতে আসি তাহলে আমাদের ভালো লাগে কেন? তারপরে কি আমার মনে হয় যে ভেতরে ভেতরে হয়তো মনে হয় যে আমি আর এটা আলাদা নই, মানে আমরা সবাই ইজ পার্ট অফ এ সিস্টেম, এরকম কি? মানে গ্রিন এফেক্ট কতটা কাজে লাগে, আমি সেটাই বলতে চাইছি। এইটা দেখবেন খেয়াল করে, কিছু কিছু কালার আমাদের মনকে ডিপ্রেশনের বাইরে নিয়ে আসে। সেই কালারগুলোর মধ্যে গ্রিন একটা। আচ্ছা, যারা সাইকিয়াট্রিস্ট তারা আরো ভালো বলতে পারবে। আমি যেহেতু সাইকোলজি নিয়ে খুব বেশি আমার নাড়াচাড়া নিয়ে আমার লেভেলে কোচিং করতে গিয়ে আমাদের কিছু কিছু সাইকোলজির কোর্স করানো হয়েছে, সেটা অবশ্যই বাচ্চাদের তাদের ক্রিকেট ওরিয়েন্টেড সবকিছু, কিন্তু সাইকোলজি বলতে যে মনস্তত্ত্ব বলতে যে ব্যাপারটা, সেটা হয়তো অনেকের পুকুরের পাড়ে বসে আছে ভালো লাগছে। বাহ, এটা হতে পারে, মানে ওপেন জায়গা একটা আছে, আচ্ছা ভালো লাগছে, সেখানেই হয়তো তার সে শান্তি খুঁজে পাচ্ছে। কেউ হয়তো দেখবেন যে গড়ের মাঠে সকালবেলা দেখবেন প্রচুর লোক হাঁটছে, তার ভালো লাগছে, বা কেউ হয়তো দেখবেন সন্ধ্যাবেলা হাঁটছে, তার ভালো লাগছে, সে কিন্তু সকালবেলা বেরোবে না। এই ভালো লাগার ব্যাপারটা না একদমই ব্যক্তিকেন্দ্রিক, সাবজেক্টিভ যেটাকে বলে, ব্যক্তিকেন্দ্রিক। যে আমি যে মাঠে গেলেই আমার ভালো লাগবে না, আমি প্রচুর বয়স্ক মানুষকে দেখেছি তারা মাঠমুখো হন না, তারা পার্টিকুলার কোনো একটা জায়গায় গিয়ে তারা বসে, কোনো একটা চায়ের দোকান বা কোনো একটা রক। আমি পূর্ব কলকাতার মানুষ, আমি আমাদের সময় দেখেছি যে রক কালচারটা উঠে যাওয়ার পরে মানুষ আরো ডিপ্রেশনে চলে গেছে। আসলে ডিপ্রেশনে যাওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে যে আমার যে চাহিদা, আমার যে মানসিক চাহিদা, সেই মানসিক চাহিদার সঙ্গে আমি বোধহয় অন্য কেউ রিলেট করতে পারছে না, বা আমি রিলেট করতে পারছি না,
এই চাহিদার জায়গা থেকে কিন্তু ডিপ্রেশনটা তৈরি হয়। আমি যেটা চাইছি আমি সেটা পাচ্ছি না, এই না পেতে 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 দীর্ঘদিন না পেতে পেতে আমি হয় ওই জায়গা থেকে সরে এসে আবার নতুন কিছু খুঁজছি, যারা মেন্টালি ভীষণ স্ট্রং। আমি হয়তো এই জায়গাটায় সাকসেস হলাম না, আমি আবার অন্য একটা জায়গায় গেলাম, ওই জায়গা দিয়ে আমি একটা খুঁজছি। আমি যেমন এখন আর অ্যাক্টিভ স্পোর্টস বলতে আছি, কিন্তু অ্যাজ এ কোচ হিসেবে আছি, আমি খেলতে পারছি না। আমি যেমন পাহাড়ে যাই, আমরা নতুন নতুন রুট তৈরি করি। আচ্ছা, আপনি ট্রেকিংও করেন? হ্যাঁ, বাহ, হাই অল্টিটিউড ট্রেক করি এবং হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউশনকে আমরা বেশ কতগুলো দিয়েছি, নতুন রাস্তার খোঁজ দিয়েছি। বাহ, রুটগুলো? আচ্ছা আচ্ছা। আপনি কি বেস ক্যাম্প দিয়েতে, মানে কোথায়? না, বেস ক্যাম্প না, আমরা নতুন রাস্তা তৈরি করি, মানে নতুন রুট তৈরি করি, ট্রেক রুট তৈরি করি এবং নতুন এক্সপিডিশন করি। আচ্ছা আচ্ছা। সেই এক্সপিডিশনের গুলো যে আমরা যে করে আসি, সেগুলো আমরা এইচএমআই কে পাঠিয়ে দিই। এইচএমআই এর কাছে সেই তথ্য থাকে। এবং সব থেকে বড় কথা, আমাদের যে গ্রুপ লিডার এবার, উনি আমাদের এইচএমআই এর যে বার্ষিক একটা আছে পুরস্কার, নানাবতী পুরস্কার, আপনি এটা জেনে নেবেন নিশ্চয়ই। এটা বোম্বে থেকে এটা দেয়, এই নানাবতী পুরস্কার পেয়েছেন দেবাশিস বর্ধন। আমি দুটো এরকম এক্সপিডিশনে গেছিলাম, একটা হচ্ছে তন্মুকল আর একটা হচ্ছে রংটংকল। আচ্ছা, এই দুটো এক্সপিডিশন আমি হিমাচলে করেছি, নতুন রুট আমরা আবিষ্কার করেছি। তাই এক্সপিডিশন দুটো আমি সফলতার সঙ্গে করেছি। আমার যেমন এটা আমি হয়তো একটা জায়গায় গিয়ে আমি আটকে গেছি, কিন্তু আমি আবার এই দিকটা আমি খুঁজতে গিয়ে দেখেছি, হ্যাঁ এই দিকটা দেখা যাক কি হয়। আচ্ছা, এক্সপ্লোর করা, একদম এক্সপ্লোর করা। সুতরাং এই যে মানে আমি ওই জায়গাটা থেকে বেরোতে পারছি, তার একটা কারণ আমি নতুন কিছু খুঁজছি, ওই তাগিদটা আমার ভেতরে তৈরি হচ্ছে। ওই তাগিদটা যতক্ষণ তৈরি না হবে, ওই তাগিদটা তৈরি হওয়ার জন্য যে একটা অ্যাটমসফিয়ার দরকার, সেই অ্যাটমসফিয়ারটা তৈরি হবে আমি কোথায় আছি, আমি কাদের সঙ্গে মিশছি, আমি কাদের সঙ্গে রেগুলার যোগাযোগ রাখছি, আমার বাড়ির পরিবেশ কি, আমার বাড়ির পরিবেশ আমাকে কতটা সহযোগিতা করছে, এই সব কিছুর উপরে নির্ভর করে। সব কিছুর উপরে নির্ভর করে। বাহ, চমৎকার। মিস্টার ব্যানার্জি, একটা কথা, আচ্ছা ধরুন আমি বললাম আমার 62 বছর বয়স, আমার ডিপ্রেশনও চলছে, আর আমি এসে বুঝতেই পারছি যে আমার মধ্যে কী চলছে। হ্যাঁ, আর আমি হয়তো খেলতে ইচ্ছে হচ্ছে, খেলতে পারছি না, দেখতে ইচ্ছে করছে, বসে পারছি না, কিছু একটা ভেতরে চলছে, মানে সামথিং ইজ ব্রিং ইনসাইড ভেতরে। আমি তখন বার না করতে পারছি, তখন কোনো কিছুই আমি ভালো লাগা জিনিসগুলোও ভালো লাগছে না। তো এইরকম একজন বয়স্ক মানুষ খেলার থ্রু দিয়ে, বা আপনি যেগুলো বললেন এই মাঠে দিয়ে, তার যদি ডিপ্রেশন থাকে, অনেকভাবে ডিপ্রেশন ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে, যেহেতু ডিপ্রেশন 97.3% ঠিক হচ্ছে না। আমার বাবারও হয়েছে, বহু বছর হয়ে গেল, ঠিক হচ্ছে না, যাই ঠিক হোক 6 বছর 7 বছর ডাউন দ্য লাইন। তো কিন্তু এই যে এটা হচ্ছে নন কনভেনশনাল থেরাপি, আপনি এটা বললেন, তো এটা এরকম যদি আমার মতো একজন থাকে যে ডিপ্রেশন এরকম করছে, তাহলে আপনি মানে অ্যাজ এন এক্সপিরিয়েন্স কোর্স থেকে শুরু করে আপনি এনভায়রনমেন্টে অনেক কিছু জানেন, তাহলে আপনি কী সাজেস্ট করতেন আমাকে, বা কীভাবে আমাকে একটু অ্যাসিস্ট করতেন টু কাম আউট? প্রথমেই তার সঙ্গে বসে কথা বলতে হবে, তাকে সময় দিতে হবে। আচ্ছা, তাকে বাড়ির লোকদের সময় দিতে হবে নাম্বার 1, এবং সব থেকে বড় কথা, তার বায়োডাটা নিতে হবে, তার জীবনপঞ্জি। আচ্ছা, সে কি লেভেলে তার ঘোরাফেরা, কি লেভেলে তার পড়াশুনো, তার আগে টেস্টটা জানতে হবে। টেস্ট না জানতে পারলে, আমি হয়তো সে গানের জগতের লোক, খেলাধুলো পছন্দ করে না, আমি রোজ তাকে মাঠে নিয়ে যাচ্ছি, 2 দিন মধ্যে আর বেরোবেই না, আমারটাকে সাড়া দেবে না। সুতরাং তার সঙ্গে কথা বলে তাকে বুঝতে হবে যে কি সে চাইছে, সে কি চাইছে, কোন জায়গাটা থেকে তার এই হতাশাটা তৈরি হয়েছে। হঠাৎ করে বেরোবে না, ডে আফটার ডে তার সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, কথা বলতে হবে, হ্যাঁ, বেরোতে হবে, সে কি চাইছে, আস্তে আস্তে সে কিন্তু কথা বলবে। এটাই হচ্ছে যারা ডিপ্রেশনে চলে যায়, বা আমাদের যেমন ক্রিকেটে আছে, একটা ছেলে পরপর 3টে 4টে 5টা ম্যাচ ফেল করছে, কেন ফেল করছে, আমরা যখন কথা বলি তাদের সঙ্গে, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, ওটা হচ্ছে না, আচ্ছা, অনেকগুলো কারণ আছে। তখন আমরা খুঁজতে শুরু করি যে কেন হচ্ছে না। তাহলে তার বাড়ির এনভায়রনমেন্ট একটা সব থেকে বড় হচ্ছে বাড়ির এনভায়রনমেন্ট। বাড়ির এনভায়রনমেন্ট যদি ঠিক না হয়, বাড়ির এনভায়রনমেন্ট যদি মানে আমার অনুকূলে না থাকে, আমি যদি
সেটাকে মানিয়ে নিতে না পারি, সেই না চাওয়া না পাওয়াগুলো থেকে একটা ডিপ্রেশন তৈরি হয়। এবার আমি একটা লেভেলে চাকরি করেছি, আমার আশেপাশে যারা আছে সেই লেভেলটা অ্যাচিভ করেনি। আচ্ছা, ন্যাচারালি দীর্ঘদিন আমি যখন একটা লেভেলে রয়েছি, নতুন করে আমার তাদের মেশার থেকে আমার একটা জড়তা তৈরি হয়, ওইখান থেকে আমি মুখ ফিরিয়ে নেবো। ওটা হচ্ছে সব থেকে বড় জায়গা। সে একটা ফুটবল প্লেয়ার, একটা ভীষণ বড় লেভেল খেলেছে, সে কিন্তু অ্যাভারেজ, আমি বলছি সবাই না, চট করে কিন্তু একটা 5th ডিভিশনের টিমে গিয়ে কোচিং করাতে পারবে না। একদম ওই লেভেলটা সে দুম করে নামাতে পারবে। আমি বলছি এটা সবার জন্য নয়, কিন্তু এটা অ্যাভারেজ। সেটাই হচ্ছে মেন, ওই যে আমি পারছি না কিন্তু আমি চাইছি, এই যে ব্যালেন্সটা বিগড়ে যাচ্ছে না, ওইখান থেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে। আচ্ছা, মানে জীবনে পেছন দিকে ফিরে তাকানো, সেটা থেকে শুরু করে যে এখন কিছু চাইছি পাচ্ছি না, কিন্তু চাইছি, চেষ্টা করছি, কিন্তু চাইছি না, মানে এতগুলো কারণ মিলেমিশে তৈরি হয়েছে এটা, যেমন মানে পুরো বোতলে ছিপিয়ে আটকে গেছে একেবারে। আপনি যেটা বললেন মিস্টার ব্যানার্জি, এটা আমার এত অদ্ভুত লাগলো যে এটা হচ্ছে কি জেরিয়াট্রিক কাউন্সেলিং। এই জেরিয়াট্রিক কাউন্সিলের জন্য আমাদের বেশি অ্যাওয়ার্ডস রেগুলার্স আছে, কারণ আমরা একমাত্র ইনস্টিটিউট যারা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা কোর্স আমরা চালাচ্ছি। ক্যালকাটা ইউনিভার্সিটি আমাদের ইনস্টিটিউটকে রেকগনাইজ করেছে। জেরন্টোলজি অ্যান্ড এজ ম্যানেজমেন্ট 1 বছরের কোর্স, সপ্তাহে 1 দিন করে হয়, অনলাইন অফলাইন দুটোই। তো এখান থেকে যে একদম কেয়ার ম্যানেজার হিসেবে বেরোয়। তো এইখানে আমরা এই গ্রিন এনভায়রনমেন্ট থেকে শুরু করে আপনি যেগুলো বললেন, আমরা স্ট্রেস দিয়েছি জেরিয়াট্রিক কাউন্সেলিংয়ের ওপরে। সেখানে বলা হয় যে কাউন্সেলিং বলতে আমরা যা বুঝি, জেরিয়াট্রিক কাউন্সেলিং কিন্তু ওই রকম নয়, ওইভাবে এগোনো যায় না। আপনি যেগুলো বললেন, এই আইস ব্রেকিং, তারপর আসবেন হ্যান্ড শেকিং, তারপর রেসিপ্রোসিটি, আপনি ওনার মধ্যে ঢুকে বুঝতে পারছেন, উনি কানেক্ট করতে পারছেন, হার্ট টু হার্ট কানেকশন, হার্ট টু হার্ট কানেকশন। আচ্ছা, এই যে ইমোশনের কথা বললেন, বিরাট কোহলির কথা বললেন, সবাই জড়িয়ে হচ্ছে, এটা তো একটা হার্ট টু হার্ট কানেকশন, জড়িয়ে থাকতে পারে না। তো এটা তার মানে এটা খেলার মাঠের মধ্যে যারাই রয়েছে, হয়তো যারা প্যাসিভ স্পেক্টেটর বা দেখছে তাদের একটু কম, ওদের প্লেয়ারদের বেশি, তাদের প্রত্যেকের মধ্যেই একটা এরকম ফাস্টনেস একটা চলে আসে না, একটা ওয়াননেস, যে আমি পুরো ক্রাউডের সাথে রয়েছি, এই যে মব বিহেভিয়ার, গুড বিহেভিয়ার যাকে বলে। আচ্ছা, মানে আমাদের ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যায়, তাই তো? তাহলে এইটা কি ধরুন কোনো কেয়ার গিভার, ট্রেন্ড কেয়ার গিভার আমরা পাঠালাম, একজন ডিপ্রেশন হয়েছে, এবারে তখন সেই মানে কেয়ার গিভার গিয়ে ঠিক কী ধরনের, মানে কীভাবে কথাটা বলবেন? আপনি যেগুলো বললেন এখন, আপনি কি কোনো সময়, অবভিয়াসলি আমরা তো ইনভাইট করবোই আমাদের রিসার্চ ডিভিশন দেখার জন্য, তো আপনি কয়েকটা পয়েন্ট কি আমাদের যারা ক্যাডার যারা করছে এখন বা করে বেরোচ্ছে, তাই যদি ছোট্ট একটা সেশন নেন, যে জেরিয়াট্রিক কাউন্সিলিং বলতে আমার এক্সপিরিয়েন্স আমি এটা জানি, আর এখন কিন্তু এটা রেফারেন্স আছে প্রচুর বইতে যেগুলো বেরোচ্ছে, একদম জিরো সাইকোলজি। আমার ওখানে একটা বই আছে। আচ্ছা, হ্যাঁ, শিক্ষা মনোবিদ, খুব সুন্দর। একটা সময় তো আসবে যখন আর আপনি মাঠে যাওয়াটা হয়তো, মানে কোচিংটাও হয়তো করতে কমে যাবে। আচ্ছা, অনেকের প্রবলেমটা হয় কি, আপনি বললেন যে ফায়ার অফিসার, রীতিমতো একটা ডিস্টিংগুইশড ওয়েল অ্যাকনোলেজড পজিশনে আপনি ছিলেন, তারপরে স্পোর্টসের জগতে আপনি যথেষ্ট নাম ডেভেলপমেন্ট হয়েছে। এবারে আপনি যখন দুটো থেকেই সরে আসেন, একটা থেকে সরে এসছেন, অবভিয়াসলি একটা রিটায়ারমেন্ট থাকে, এইটাও যখন আস্তে আস্তে যেটা আপনার প্যাশন, আপনার ভেতরে অ্যাপিল করে, যদি সরে আসতে হয়, তখন আপনি ঠিক কীভাবে নিজেকে মোটিভেট করবেন, মানে কী করবেন আপনি? আমাকে বুঝতে হবে যে মানে আমি যখন জন্মেছি, সুতরাং আমার শেষ হবে, যে মানে যেদিন থেকেই জন্মেছি বুঝে নিতে হবে আমার লাস্ট ডে একদিন না একদিন হবে। সুতরাং আমি যে জায়গাটায় এখন আছি, আমাকে সেই জায়গায় আমি থাকবো না। এটা যদি আমি মেন্টালি মানে আমি প্রিপেয়ার্ড হই, মানসিক প্রস্তুতিটা যদি আমার থাকে, তাহলে এই ডিপ্রেশনটা আসবে না। এবং টাইম টু টাইম আমাকে আস্তে আস্তে সরে আসতে হবে। যেটা গ্রেট প্লেয়াররা যেটা বিদেশে অনেক তাড়াতাড়ি সরে, আমাদের দেশে অনেক পরে সরছে, যে তারা বুঝতে পারছে যে আমার রিফ্লেক্স কমে যাচ্ছে, আমার মানে কনসেন্ট্রেশন পাওয়ার চলে যাচ্ছে, আমার মাঠে থাকার চলে যাচ্ছে। হ্যাঁ, এইগুলো যখন সে বুঝতে পারবে, আমি প্লেয়ারদের ক্ষেত্রে বলছি, যখন সে বুঝতে পারবে, তখন সে কিন্তু ডিপ্রেসড হবে না।
যার জন্য বিদেশি প্লেয়াররা ম্যাক্সিমাম অন্য খেলাতে চলে যায়। কেউ গলফার হয়ে যায়, কেউ বিচ ভলিবল খেলে, কেউ বিচ ক্রিকেট খেলে, কেউ হয়তো হর্স রাইডিং করে, কেউ অ্যাডভেঞ্চার স্পোর্টসে চলে যায়। যেমন আমি যেমন ট্রেকিং করছি, হ্যাঁ, বা হ্যাঁ অনেকে নৌকো করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই ধরনের ইয়েগুলো যদি করা যায়, বিশেষ করে আমি তো বলবো যে প্রত্যেকটা বয়স্ক মানুষকে তাদের সঙ্গতি অনুযায়ী এবং তাদের স্বাস্থ্য অনুযায়ী পাহাড়ে ঘোরা ভীষণ দরকার। পাহাড়ে ঘোরা একদম, পাহাড়ে ঘোরা মানে আমি কোনো হোটেলে থাকবো না, আমি হোমস্টে গুলোতে থাকবো। আচ্ছা আচ্ছা, হোমস্টে গুলোতে সারাদিন থাকলাম। তাদের দৈনন্দিন যে জীবনপঞ্জি, তারা দৈনন্দিন কি কাজ করে, আমি তাদের সঙ্গে গিয়ে হাত লাগাবো। বাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার কি এফেক্টটা তাহলে? এটার এফেক্ট হচ্ছে যে মানে তারাও আমাকে বুঝতে পারছে, এই যে তাদের সঙ্গে যে একটা সহমর্মিতা গড়ে উঠছে, ওই যে টাইমটা, ওই যে সময়টা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা, এই সারা দুপুরটা আমার কিন্তু মাথায় আর অন্য চিন্তা নেই। তারা হয়তো, আমি বলছি, আমরা যখন প্রথম হিমাচলে একটা এক্সপিডিশন করলাম, কাজা বলে একটা জায়গা আছে, তা আমরা সারাদিন ওখানে থেকে বোর হচ্ছি, তা আমি বললাম যে চল তো দেখি এখানে। হ্যাঁ, পাহাড়ি কাজা, হিমাচলে। হ্যাঁ, তা ওখানে খুব ভালো মটর দানা তৈরি হয়। ওই মটর ম্যাক্সিমাম দিল্লিতে আসে, খুব হাই কোয়ালিটির মটর তৈরি হয় ওখানে। তা ওদের খেতে গিয়ে ওদের সঙ্গে কাজ করলাম, সারাদিন বসে রইলাম, চা নিয়ে গেলাম, ওরাও চা খাওয়ালো, ওদের সঙ্গে আমরা খাবার খেলাম, আমাদেরও খাবার নিয়ে গেলাম, ওদের সঙ্গে শেয়ার করলাম। এই যে বিকেল 4-5টা অবধি ওদের সঙ্গে রইলাম, ওদের থেকে কিন্তু অনেক কিছু জানতে পারলাম। ওখানকার ওয়েদার, ওখানকার আর্থিক ব্যাপার, ওখানকার সমাজ ব্যবস্থাটা কিরকম চলে, মেয়েদের কতটা স্বাধীনতা আছে, হ্যাঁ, এদের ক্রয় ক্ষমতা কত দূর, এদের চিকিৎসা ব্যবস্থা কিরকম, এদের ধর্মীয় রীতিনীতিগুলো কি। আমরা কিন্তু ছোট ছোট কথা বলছি, আর এইগুলো কিন্তু আস্তে আস্তে জেনে নিচ্ছি। তাহলে আমি কি হলাম, আমি ওটার সম্পর্কে অনেক সমৃদ্ধ হলাম। আর দ্বিতীয় কথা, ওরাও আমাদের বুঝবার চেষ্টা করলো যে এই লোকগুলো এসে খালি ওই হোটেলে শুয়ে থাকে না আর পাহাড় দেখতে আসে না, তো এখনো আমাদের সঙ্গে ওদের যোগাযোগ আছে। আচ্ছা, তাই জন্য এখনো যোগাযোগ আছে। ওরা ছবি পাঠায়। হ্যাঁ, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন তো অনেক বেশি ফেসবুক হয়ে গেছে, হয়ে গেছে, ওরাও আমাদের ছবি পাঠায়, আমরাও ওদের বিভিন্ন রকম ছবি পাঠাই, বিভিন্ন রকম বার্তা পাঠাই। এবং এখানকার লোকজন গেলে ওরা ভীষণ আপ্যায়ন করে। এই যে একটা এক্সচেঞ্জ, এটা কিন্তু অনেক ভালো লাগে। আমরা যখন ফিরে আসি, ওটা নিয়ে ওই ঘোরটা কেটে যায় প্রায় 6 মাস। আবার নতুন যাওয়ার জন্য আবার যে ঘোরটা তৈরি হয়, ওটা আবার 6 মাস যায়। এই যে একটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর একটা পূরণ হচ্ছে, এটাতে আর ডিপ্রেশনের জায়গা থাকে না। আপনাদের আবার স্বাগত জানাই অনুভব 2.0-তে। প্রথমেই আমি ধন্যবাদ জানাই কৃষ্ণেন্দু ব্যানার্জিকে তার ক্রীড়া জীবনের অভিজ্ঞতা আমাদের দর্শক বন্ধুদের সামনে উপস্থাপিত করার জন্য। এই পর্বটি রেকর্ড ও সংরক্ষণ করা হয়েছে CMRG স্টুডিওতে। এই প্রতিষ্ঠানটি প্রবীণ ব্যক্তিদের সেবার উদ্দেশ্যে গত 3 দশক ধরে কাজ করে আসছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের CMRG কর্ণধার ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী এবং আমার সহকর্মী ঈপ্সিত চক্রবর্তী ও পারমিতা দাসকে। আমি তানিয়া দত্ত, আজকের পর্বের সঞ্চালক। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রোতা বন্ধুদের আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লেগেছে।